রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, 2 ছেলে মেয়ে ও স্ত্রীকে হত্যার পর তরুণের আত্মহত্যা বলে ধারণা। তিস্তার পানি কমায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি, শেষ হয়নি দুর্গত এলাকার জনভোগান্তি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। রাজশাহীর বামনশিকর এলাকায় স্বামী স্ত্রী সহ 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলেই মিলেছে চিরকুট, যাতে লেখা আছে অভাবের তাড়নায় 2 সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গৃহকর্তা। এদিকে স্বজন ও প্রতিবেশীরা বলছেন ঋণগ্রস্ত মিনারুল নেশার আশ্বস্ত ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকার এই ঘরে থাকতেন কৃষক মিনারুল ইসলাম, তার স্ত্রী ও 2 সন্তান। শুক্রবার সকাল 9টা পর্যন্ত তাদের কোনো সাড়া না পেয়ে মিনারুলের বাবা মা দরজায় ধাক্কা দেন। এক পর্যায়ে জানালা দিয়ে দেখতে পান মিনারুলের মরদেহ ঝুলছে ফ্যানের সাথে, বাকি 3 জন পড়ে আছে বিছানায়। আমার বেটার বলে কোনো গন্ডগোল নাই, আমার মাটি বেশি আমার বেটাকে একবার ধারে শোধ করে দিচ্ছে। আমার দুলাভাইও ভালো হয়েছিল, সবকিছু দিয়েছে, এখন ছিল এটাই। স্বজনরা বলছেন মরদেহের পাশেই মিলেছে চিরকুট, যেখানে লেখা ঋণে জর্জরিত মিনারুল অভাবের তাড়নায় স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে স্বজন ও প্রতিবেশীদের দাবি নেশা ও জুয়া খেলার অভ্যাস ছিল মিনারুলের। সেরকম ঋণ নাই এই দেশের কথা, মানে এখন তাছাড়া তো ধরেন যে 1 লাখ 2 লাখ টাকা লেগে এরকম একটা বড় দুর্ঘটনা কেউ করবে না। উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত হওয়া সহ পুরো ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে। নিহত মিনারুল মনিরা বেগম দম্পতির 2 সন্তানের মধ্যে ছেলের বয়স ছিল 13 বছর ও মেয়ের 18 মাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, মিনারুল কি পরিমাণে ঋণগ্রস্ত ছিল বলে সবশেষ তথ্য কি জানতে পেরেছেন আপনি, আর তদন্তের বিষয়ে সবশেষ এখন পর্যন্ত কি অগ্রগতি দেখতে পাচ্ছেন? দেখুন, নিহারুলের মৃত ঠিক তার মরদেহর পাশে যে চিটকুটটি পাওয়া গেছে সেখানে 2টো বিষয় সে স্পষ্ট ভাবে উল্লেখ করেছে। সেটা হচ্ছে তার একটি হলো ঋণগ্রস্ত, আর একটা হলো তার অভাব অনটনের কারণে তার যে আত্মহত্যা বা পরিবারকে সপরিবারে হত্যা যে বিষয়টি উঠে এসছে সেটি কিন্তু উল্লেখ করেছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু একটি কথা আসছে যে এখানে যারা তার স্বজনরা রয়েছিলেন তারা বলছিলেন যে ঠিক নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না, তবে তারা অনেকেই বলছিলেন যে তার 4টি কিস্তি ছিল এবং 4টি কিস্তিতে তার প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো তার ঋণ ছিল এবং অভাব অনটনের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্ট। এবং সেই সাথে পারিবারিক কিছু টানাপোড়েন, সম্পর্কে টানাপোড়েন ছিল, এই বিষয়টিও কিন্তু আমরা যারা স্থানীয়রা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখন মৃতদেহর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে তাদের 4 জনের দেহ সুরাথাল হয়েছে এবং সুরাথাল রিপোর্ট অনুযায়ী তারা প্রাথমিকভাবে যেটি বলছেন যে তাদের 3 জনকে, অর্থাৎ মিনারুল সে আত্মহত্যা করেছে এবং বাকি 3 জনকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এটি পুলিশ ধারণা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সিআইডি সহ এখানে সিআইডি যে ক্রাইম সিন আছে ইউনিট, সেই ইউনিটটি এখানে এসেছিল, পিবিআই এর একটি ইউনিট এখানে কাজ করেছে। এছাড়াও কিন্তু একাধিক গোয়েন্দা সংস্থার ইউনিট কিন্তু এখানে কাজ করে গেছে এবং কিছুক্ষণ আগে তাদের 4টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে আসলে প্রকৃতপক্ষে তাদের কি কারণ, তাদের মৃত্যুর রহস্য সেটি উদ্ঘাটিত হবে। সেই সাথে তারা কেন আত্মহত্যা করেছিল বা তাদের আত্মহত্যাতে কারা প্ররোচিত করেছিল এবং তার ঋণগ্রস্ত বা আদৌ সেই ঋণগ্রস্ত ছিল কিনা, সেই সাথে একটি বিষয় উঠে আসছে যে তার নেশাগ্রস্ত এবং তার জুয়া খেলার অভ্যাস, এই ধরনের 2টি বিষয় কিন্তু উঠে এসেছে। এখন পুলিশ সবগুলো বিষয় নিয়ে কাজ করছে এবং পুলিশ যে বিষয় বলছে যে তারা প্রত্যেকটি বিষয়কেই গুরুত্ব দিয়ে দেখছে। এখানে যে কথা আসছে অভাব বা ঋণগ্রস্ত সেটি বিষয়টি যেমন এসেছে সেইখানে, এবং তার যে নেশার বিষয়টি এসছে যে সে কোথায় নেশা করতো, কাদের সাথে নেশা করতো, আদৌ সে নেশাগ্রস্ত ছিল কিনা এবং নেশাগ্রস্তর কারণে ফ্রাস্ট্রেশনে তার পরিবারকে
হত্যা করেছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে। সেই সাথে এটি আত্মহত্যা দেখানো হচ্ছে কিনা এবং তার পাশে যে চিটকুটটি পাওয়া গেছে সেই চিটকুটটি আদৌ তার লেখা কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্রাইম সিন ইউনিট যেটা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা বলছিলেন যে তার হাতের লেখাটি এবং তার যে চিটকুট পাওয়া গেছে সেগুলো ফিঙ্গারপ্রিন্ট এই সবগুলোই কিন্তু তারা কালেকশন করেছেন এবং তারা সবকিছু তদন্ত শেষে ফাইনালি হয়তো বলতে পারবেন যে আসলে এটি হত্যা ছিল না আত্মহত্যা, এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং এটি নিয়ে কাজ করছেন। এবং পুলিশ কিছুক্ষণ আগেও আমাদেরকে পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, তিনি একটি ব্রিফ করেছিলেন এবং তিনি বলছিলেন যে তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন এটি তারা নিশ্চিত করেছেন এবং তারা বলছিলেন যে এই যে 4 জনের যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়তো দ্রুতই তারা উদ্ঘাটিত করতে পারবেন এবং সেই সাথে ময়নাতদন্ত রিপোর্টটিও কিন্তু গুরুত্ব বহন করে এবং তারা বলছেন যে ময়নাতদন্ত রিপোর্টটি আসলে হয়তো তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন আসলে এই যে 4টি দেহ পাওয়া গেল, মরদেহ পাওয়া গেছে, এর প্রকৃত হত্যা বা এর মৃত্যুর কারণটা কি, হত্যা না আত্মহত্যা, এটি হয়তো নিশ্চিত করা যাবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে, তবে কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এই সতর্ক বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে, নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অতীতের মতো আগামীতেও বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে গণতন্ত্র আসবে। পরে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা তুলে ধরেন। জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। তার জন্মদিনে নেতাকর্মী ও সমর্থকদের কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সৌহার্দ্য, পরিমিতিবোধ ও পরমতের প্রতি শ্রদ্ধার জন্য গত 15 বছরের স্বৈরশাসনের সময়ও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করেন শেখ হাসিনা, উচ্ছেদ করেন সেনানিবাসের বাড়ি থেকে। অসুস্থ খালেদা জিয়াকে আটকে রাখা হয় কারাগারে। বিচারের নামে হয়রানির পরও আপোষ করেননি খালেদা জিয়া। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে কয়েকজন বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে খুন হন তিনি। সেই সময় তার দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ছিল। শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। 71-এর 25শে মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। বিজয়ের পর 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফেরেন তিনি। দায়িত্ব নেন রাষ্ট্রপতির। ক্ষমতায় থাকাকালে বাকশাল প্রতিষ্ঠার জন্য সমালোচিত হন শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই অগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে খুন হন তিনি। তবে বিদেশে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার পিতার হত্যার বিচারের উদ্যোগ নেন। 2009 সালে ফের ক্ষমতায় এসে বিচার প্রক্রিয়া শেষ করেন। আওয়ামী লীগের সময় 15ই অগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তা বাতিল করে অন্তর্বর্তী সরকার। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে 5 জনকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের ধানমন্ডি থানায় নিয়ে যায়।
আটককৃতরা ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাদের ধরে ফেলে বিএনপি কর্মীরা। এর আগে বিএনপি নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে, আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 15ই অগস্টকে কেন্দ্র করে ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাজীপুরে 1 বছরে বন্ধ 106টি কারখানা, বেকার ৭৮,০০০ শ্রমিক, অপরাধে জড়াচ্ছেন অনেকেই, জানালো পুলিশ। রাজধানীর বাজারে চড়া সব সবজির দাম, বেশিরভাগের কেজি ৮০ টাকার ওপরে। বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। তিস্তার পানি কমায় লালমনিরহাট ও নীলফামারীতে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগে নদীপাড়ের হাজারো পরিবার। চরের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা কৃষকদের। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করছে প্রশাসন। লালমনিরহাটে তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল থেকে নামছে পানি, স্পষ্ট হচ্ছে বিভিন্ন এলাকার ক্ষতচিহ্ন। পানি নামলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত এলাকার মানুষের। নষ্ট হয়েছে বাড়িঘর, হাঁস মুরগির খামার ও ফসলের মাঠ। বানভাসীদের অভিযোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দুর্ভোগ বাড়িয়েছে। এখনো পানিবন্দী বিভিন্ন এলাকার ৮,০০০ বাসিন্দা। আজ ৪-৫ দিন থেকেই খুবই অসুবিধা। আমরা তো স্কুলে আসি, এখন ধীরে ধীরে কমতেছে। তো পানি কমলে তো এখনও পানি আমাদের বাড়ির থেকে বের হচ্ছে না। এই যে আবাদগুলো নষ্ট, তারপরে গরু ছাগলের ক্ষতি, ঘাস খাবার পায় না। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এখনও পানিবন্দী ডিমলা, জলঢাকা উপজেলার ৮ থেকে ১০,০০০ পরিবার। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। চরের ফসলের ব্যাপক ক্ষতির সংখ্যা কৃষকদের। যেখানে জমি জায়গা আছে সব নদী শেষ করে দিচ্ছে, এখন চলম এই কোনো উপায় নাই। সেটাই বালু দিয়ে ঢাকা গেছে। হ্যাঁ, ভাঙন ভাঙ দিয়েছে বছরের বছর, মানে শেষ নাই। একদম এমন ভরাট হয়েছে, প্রায় সরজমিনের মতো হয়ে গেছে। এই নদীটা দ্রুত গতিতে ড্রেজিং করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অনেকগুলো পুকুরের মাছ চলে গেছে, অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। পদ্মার পানি কমায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নামছে পানি। রাজশাহীতে এখনও পানিবন্দী বেশ কয়েকটি চরের বাসিন্দারা। আপাতত বৃষ্টি না হলে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানিবন্দী পরিস্থিতির আরও খবর জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে লালমনিরহাটে, যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে তো পানি কমলেও ব্যাপক ক্ষতি হয়েছে, বিশুদ্ধ খাবার ও পানির সংকটও রয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত, সবশেষ তথ্য জানাবেন। দেখুন, ভারতের উজান থেকে ঢল, পাশাপাশি লালমনিরহাট অংশে কিন্তু ভারী বর্ষণের কারণে গত ৩ দিন থেকে কিন্তু লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিয়েছে। আমরা দেখেছিলাম গত মঙ্গলবার কিন্তু বিপদসীমার নিচে এবং পরবর্তীতে কিন্তু বুধ এবং বৃহস্পতিবার বিপদসীমার উপরে। গতকাল বৃহস্পতিবার যেটি দেখেছি, বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, যার ফলে কিন্তু লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষের ঘর বাড়ি ভেসে যায়, খামার ভেসে যায়। আমি দেখেছি যে খামার ভেসে যাওয়ার কারণে কিন্তু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা একেবারে নিঃস্ব প্রায়। অনেক মানুষের সাথে আমি কথা বলেছি যারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। আমি একটি খামারের পাশে রয়েছি, জাল দিয়ে তারা কিন্তু সেই খামারের মাছ কিন্তু বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তো আমি কথা বলেছিলাম বানভাসী মানুষের সাথে, তারা বলছেন যে তাদের দুর্ভোগের কিন্তু অন্ত নেই। তবে আশার বাণী হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু
সকাল থেকে কিন্তু এই পানি কমতে থাকে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হয়। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে তারা বেশ স্বস্তির মধ্যে রয়েছেন। তবে স্বস্তি থাকলেও কিন্তু তাদের মাঝে দুর্ভোগ কমেনি। তারা বলছেন যে নতুন করে তাদের বাড়িঘর মেরামতের চেষ্টা করছেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের চেষ্টা করছেন এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের পশুগুলো নিয়ে বিপাকে ছিলেন, গোখাদ্যের সংকট হয়েছিল, সেগুলো মেরামতের চেষ্টা করছেন। সব মিলে কিন্তু তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর জন্য। তো আমি যদি ত্রাণের বিষয়টি জানাই, যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বানভাসী মানুষের জন্য কিন্তু প্রায় 220 মেট্রিক টন কিন্তু চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু সেই চালগুলো কিন্তু অসহায় মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ আছেন, যারা বানভাসী বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে কিন্তু বিতরণ করা হচ্ছে। তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলছেন যে বানভাসী মানুষ যারা আছেন তাদেরকে পুনরায় আবারও সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তাদেরকে সহায়তা করা হবে। তো বানভাসী মানুষের দুর্ভোগের কথা যদি জানাই, সেটি হচ্ছে যে দুর্ভোগের মধ্যে তারা রয়েছেন। তারা শেষ পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত যে পানিবাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলো তাদের আক্রমণ করছে। পাশাপাশি তারা কিন্তু খাদ্য সংকটের মধ্যে রয়েছেন এবং তারা যে তাদের যে ফসলি জমি আছে সেই ফসলি জমিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি নীলফামারীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমরা দেখছি যে নীলফামারীর ডালিয়া পয়েন্টের নিচে পানি প্রবাহ থাকলেও এখন পর্যন্ত কিন্তু প্রায় বিভিন্ন এলাকায় 8 থেকে 10,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার কথা বলা হলো, এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখেছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, তিস্তা ব্যারেজের পূর্ব দিকে রয়েছে লালমনিরহাট আর পশ্চিম দিকে রয়েছে নীলফামারী ডিমলা উপজেলা। তো নীলফামারী ডিমলা এবং জলঢাকা উপজেলার প্রায় 10টি ইউনিয়ন পানিবন্দী হয়ে গত 24 ঘন্টা পানিবন্দী ছিল। খুশির কথা হচ্ছে যে এই সময়ের সাথে সাথে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা বলছিল গতকাল যেখানে 18 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, এখন সেখানে 25 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যে কারণে পানিবন্দী মানুষগুলো নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং জলঢাকা উপজেলায় যে গ্রামগুলো অল্প পানিতেই প্লাবিত হয়ে যায়, সেই গ্রামগুলো এবার তৃতীয়বারের মতো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হলো। এবং এই একই অবস্থা আমরা পরপর লক্ষ্য করছি যে যখনই পানি বিপদসীমার উপরে উঠছে তখন এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং 24 ঘন্টা যেতে না যেতেই আবার পানি নিচে নেমে যাচ্ছে। যে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা করা হলেও পরবর্তীতে জেলা প্রশাসন এখন পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন মাঠে নামেনি। আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিছু মানুষ রয়েছে যারা এখনো কর্দমাক্ত পরিবেশে রয়েছে এবং অনেক কৃষক রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা তাদেরকে সহযোগিতা করছেন কিনা, তারা বলছে যে আমরা একটা খসড়া তালিকা করেছি এবং তালিকা চূড়ান্ত করে তারপর আমরা যোগাযোগ করব এবং সহযোগিতার জন্য মাঠে নামবো। তো জেলা প্রশাসন এখনো নীলফামারীর কৃষকদের কিংবা নীলফামারীর বন্যা দুর্গত পরিবারদের সহযোগিতার জন্য মাঠে নামেনি। অপরদিকে আমরা যখন বন্যা দুর্গত কৃষক এবং বনভাসী মানুষদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই যে গত তৃতীয়বারের মতো যখন তাদের ফসল বন্যার সম্মুখীন হলো, তখন অধিকাংশ ফসল, বিশেষ করে চরের ফসল, পদ্মার 2 তীরের প্রায় 90 হেক্টর জমিতে কৃষকরা বিভিন্ন ধরনের মৌসুমী ফসল চাষাবাদ করেন। তো এই যে তৃতীয়বারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির তারা শঙ্কা দেখছেন। বিভিন্ন জমির আমরাও খেয়াল করে দেখেছি যে পলি এবং বালিতে তলিয়ে গেছে। অপরদিকে যে বাড়িঘরগুলো প্লাবিত হয়েছিল, এখনো মানুষগুলো নিজে থেকে রান্না বান্না করতে পারছে না। পশু পাখিদের খাওয়ানোর জন্য পর্যাপ্ত সরবরাহ তাদের নেই, কারণ কাদা পানি জমে রয়েছে, তাদের রাস্তাঘাটে এখনো কাদা রয়েছে। পানি নিচে নামলেও ভোগান্তি তাদের পিছু এখনো ছাড়েনি। তারা বলছে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো কিছু সময় লাগবে। এজন্য তারা সরকারের সহযোগিতার প্রত্যাশায় রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। লালমনিরহাট ও নীলফামারী থেকে পানিবন্দী পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বলছে বেকার হয়ে যাওয়া অনেকে জড়াচ্ছেন অপরাধে। গেল 1 বছরে পোশাক সহ 106টি কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারান অন্তত 78,000 মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসাতেও। এজন্য বন্ধ কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান ব্যবসায়ীদের। গেল বছরের শেষ দিকেও শ্রমিকদের পদচারণায় মুখর ছিল এই জায়গা। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের এই কারখানায় কাজ করতেন প্রায় 15,000 মানুষ। এখন সব বন্ধ, নেই কর্মচাঞ্চল্য।
ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সাল থেকে বিদেশি কার্যাদেশ নিয়ে সংকটে পোশাক শিল্প। এরপর রাজনৈতিক অস্থিরতার জেরে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় বলে দাবি কেয়া গ্রুপের চেয়ারম্যানের। আমার গ্যাসের প্রেশারও কম, গ্যাসের প্রেশারটা গভর্নমেন্টে বাড়াইতে হবে, এবং আর যে ইন্টারেস্ট, গ্যাসের দাম বা আদার্স যেটা আছে এটা গতানুগতিক, আমার এতে কোনো সমস্যা হয়নি। এই 4টা ব্যাংকে আমি ঋণগ্রস্ত আছি 2600 কোটি টাকা, এবং তারা যদি এফসি অ্যাকাউন্টে ঢুকায় তাহলে এই 2600 কোটি টাকা আমার ঋণ থাকবে না। একই চিত্র গাজীপুরের অনেক কারখানার। গেল বছরের 5 আগস্ট থেকে এক বছরে বন্ধ হয়েছে ভেক্সিমকোর 13টি সহ 106টি কলকারখানা। চাকরি হারিয়েছেন অন্তত 78,000 শ্রমিক কর্মচারী। অনেকে অপরাধে জড়াচ্ছেন বলে জানায় পুলিশ। আমি যেটা 10 বছর যাবত চাকরি করছি, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় চাকরি নেই নাই, সুবিধা পড়ে নাই, এজন্য একটু চলতে একটু কষ্ট হইতেছে অনেকটাই। কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি। মালিকরা বলছেন সমস্যা সমাধানে সঠিক নীতিমালা এবং বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শ্রমিক এখানে বেকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতিকর। পরবর্তীতে সেটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে। তো আমরা মনে করি সরকার মহোদয় নীতি সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে, দেশের অর্থনীতি বাঁচাবে এই সংকটকালীন সময়ে। গাজীপুরে তৈরি পোশাক সহ মোট কারখানা 5,000, এর মধ্যে 2,500-এর বেশি কারখানাই অনিবন্ধিত, যেখানে পোশাক কারখানায় আছে 1,154টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে 2 কেজি মোটা চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি বেগুন। শুধু বেগুন নয়, বেশিরভাগ সবজির দাম 80 টাকার ওপরে। চড়া দামের জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। ছুটির দিনে রাজধানীর সব বাজারে ক্রেতাদের ভিড়, তবে অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম। বাজারে প্রতি কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 150 টাকা পর্যন্ত, অথচ ভালো মানের 1 কেজি মোটা চালের দাম 62 টাকা। করলা, পটল, কাঁকরোলের কেজি 80 থেকে 100 টাকা, প্রতিটি লাউ 100 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। খরচ কমাতে বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন অনেকেই। শশা চাইতেছে 80 টাকা কেজি, যে জায়গায় শশা ছিল 30 টাকা 40 টাকা, সেই জায়গায় 80 টাকা কেজি চাইতেছে। অতিরিক্ত বেড়ে গেছে, এটা অর্ধেক ডবল হয়ে গেছে আমার জানা মতে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের অরাজকতা অস্থিতিশীল, কোনো পণ্যের দাম স্থিতিশীল নাই, সব পণ্যেরই দাম বেশি। সাতক্ষীরা, মাগুরা টাগুরা এইদিকে পানি বেশি, ফসল নষ্ট হয়ে গেছে, এই কারণে মালের দাম বেশি। কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাড়তির দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকায় বিক্রি হলেও এখন তা 75 টাকা। আমদানির খবরে দাম আরও কমবে বলেও জানান বিক্রেতারা। বাজারে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। পেঁয়াজের দামটা কমছে হলো ইন্ডিয়ার থেকে যে মনে করেন মাল আমদানি করবে, এটা সরবরাহ দূরত্ব হবে, এর জন্যই দামটা মূলত কমিয়ে দেওয়া। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 145 টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি 180 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। রাজশাহী বিভাগে জয়পুরহাট ছাড়া বাকি 7 জেলাতেই ছড়িয়েছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মেডিকেল ও ক্লিনিকে বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি প্রায় একই উপসর্গ চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের মধ্যেও। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এখানকার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,500-এর বেশি রোগী। চলতি মাসে সংক্রমণ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলাতেও। রাজশাহী শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর লার্ভা। স্বাস্থ্য বিভাগের জরিপে উঠে এসেছে ভয়াবহ চিত্র। কাজের ফলাফল আসছে 57.33, অর্থাৎ 57% প্লাস ব্রুট ইন্ডেক্স আসছে। সেই হিসেবে আমরা বলতে পারি বা এটা কনফার্ম যে রাজশাহীতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। চিকিৎসকরা বলছেন, নির্দেশনা মোতাবেক ওষুধ খেলে আর নিয়ম মেনে চললেই ভালো হয় ডেঙ্গু রোগ। তবে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য নিশ্চিত না হয়ে ওষুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে। যে আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর কমন, জ্বর হলে যেন ব্যথার ওষুধ না খায়,
ব্যথা যেটাই হোক ডাক্তারের পরামর্শ নেই, আর যদি নিজেরা ওভার দ্য কাউন্টার ওষুধ খেতে চায় তারা যেন প্যারাসিটামল খায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি জেলাতেই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় সদর হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং কাজ করে যাচ্ছে। যেসব রোগীর আইসিইউ ফ্যাসিলিটি দরকার বা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেক রোগী নিজ ইচ্ছায় আসতে চায়, হ্যাঁ, সেগুলো হয়তোবা আমাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আসতেছে। তবে ডেঙ্গু সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগের অভাব সবখানেই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।